আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলতেছি। কোশ্চেন ব্যাংক সলভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চট্টগ্রাম ভেটেরিনারি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের 2016 এবং 17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সবগুলো প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব এবং প্রত্যেকটি প্রশ্ন কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন সহ বিভিন্নভাবে খুব দ্রুত সহজে সমাধান করা যায় সেটা তোমাদেরকে দেখাই দিব। তো চলো আমরা আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করে দেই। আর তোমরা যারা ইতিমধ্যে এই চ্যানেল সম্পর্কে জানতে চাও তারা চ্যানেলের ভিতরে যাবা, যে ভিতরে যাওয়ার পর প্লে লিস্টে গেলে দেখতে পারবা যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্যই শুধুমাত্র কম করে হলেও 28টা ভিডিও বানাইছি এখন পর্যন্ত, শুধুমাত্র কৃষি প্রশ্ন ব্যাংক সমাধান। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান আমি দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা আমার সাথেই থাকবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করে দেই, আর কথা বাড়াবো না। দেখো এখানে আমরা 1 নম্বর প্রশ্ন, প্রথম দিকে হয়তো বা সহজ আসবে কঠিন আসবে সব মিলাই প্রশ্ন হয়। প্রশ্ন তার শুধুমাত্র সহজ হয় না, আবার শুধুমাত্র কঠিন হয় না, সব মিলাই হয়। তো সেটা সবকিছু মিলিয়ে তোমাকে একটা নাম্বার তুলতে হবে, যেটা তোমার চান্সের জন্য মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ভর্তি হওয়ার জন্য তোমার জন্য সুবিধা হয়। আচ্ছা দেখো, কাজের একক কি? কাজের একক আমরা কি জানি? কাজের একক হচ্ছে আমাদের জুল, তাই না? আর নিউটন হচ্ছে আমাদের বলের একক, নিউটন আমাদের বলের একক। আর ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। আর একক নিয়ে এটা তো আলাদা, তাহলে কাজের একক আমাদের জুল। আচ্ছা, কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে এক হয়? এটা হচ্ছে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড ও ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের -40°C অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছি, একই কথা কিন্তু। আর আমরা ফারেনহাইট স্কেল ও কেলভিন স্কেলের, এটা হচ্ছে আমাদের 574.25 কেলভিন অথবা ফারেনহাইট। ঠিক আছে, 574.25 কেলভিন অথবা ফারেনহাইট, এই দুটো আমাদের উত্তর হবে। সরি, এটা আমাদের উত্তর, আর এটা তোমরা এক্সট্রা জেনে রাখো। ঠিক আছে। এরপরে প্রশ্ন আসছে, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার বলো তো দেখি, কে কে পারবা? 1 ন্যানোমিটার সমান হচ্ছে আমরা 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। ঠিক আছে, অর্থাৎ 10⁻⁹ দ্বারা আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ন্যানোমিটারে আসবে। এরপরে পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। পরের প্রশ্নটা দেওয়া আছে, একটি রকেট কি বলছে, এক লোকের ভর 90 কেজি, ভর 90 কেজি, এম দেওয়া আছে 90 কেজি। এখন বলছে যে কত বেগের উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর 100 কেজি হবে। আচ্ছা খেয়াল করো, আহ মাটিতে যে রয়েছে সেই রকেটের থেকে দূরে আছে না, মানে রকেটটা ধরো আকাশে আছে, আর আকাশ থেকে মানে ওইখান থেকে তার ওজনটা মাপা হচ্ছে 90 কেজি, আর আমি মাটিতে আছি, আমি ব্যক্তি, আমি মাটিতে থেকে সেই রকেটের ভর মাপতেছি 100 কেজি। তাহলে কি আমি এম, আর ওইটা হচ্ছে এম নট, কারণ ওটা কাছে থেকে বা ওইখান থেকে মাপ হচ্ছে। তাহলে আমরা সূত্র কি জানি? এম সমান, আমরা সূত্রটা আগে লিখি, এম সমান এম নট ডিভাইডেড বাই √1 - v² / c²। ঠিক আছে, এখন আমাদের বেগ বের করতে বলছে, অর্থাৎ ভি মানটা বের করতে বলছে। তাহলে আমরা একটু বসাই, √1 - v²/c², সমান এম, এম নট ডিভাইডেড বাই এম আসবে। তাহলে এম নট কত আমাদের? 90 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এম নট শূন্য শূন্য কাটা দিলাম। এখন উভয় পক্ষে স্কোয়ার করে দেই, তাহলে 1 - v² / c²। দেখো আমি একদম ভেঙে ভেঙে বোঝাবো, কিন্তু তোমরা যখন এটা সমাধান করবে নিজে নিজে ক্যালকুলেশন করবে, 2 থেকে 3 লাইনে হয়ে যাবে। দেখো আমি দেখা দিতেছি, খেয়াল করো ওকে। তাহলে এটা উভয় পক্ষে স্কোয়ার করলে কি হয়? 81 ডিভাইডেড বাই 100 হয়। যেহেতু 9/10 আছে, তাহলে 81 ডিভাইডেড বাই 100 হয়। তাহলে v²/c² সমান কি হবে? 1 থেকে এটা বিয়োগ করে দিতে হবে, 1 থেকে 100, 21/81/100। তাহলে এটা আমাদের কি হবে? 19/100 হবে। 19/100 কিভাবে হবে? এই দেখো, 100 থেকে 81 বিয়োগ করলে 19, নিচে আছে 100। এখন আমরা একটু একটা কাজ করব, তাহলে আমরা একটু খেয়াল করো, v² সমান কি? 19 ডিভাইডেড বাই 100, তো 19 ডিভাইডেড বাই 100 ইন্টু বি আ সি সি স্কয়ার গুণ করে দেব। সি স্কয়ার গুণ করা মানে কি? 3 × 10⁸ কে মানে আলোর বেগকে স্কয়ার করা। তার মানে 9 × 10⁻16, 9 × 10⁻16, তাই না? তাহলে এই 2 শূন্য এখান থেকে 2 শূন্য কাটা দিলে 10⁻14 থাকে, তাই না? এখন 9 দিয়ে 19 কে গুণ করলে কত হয়? 9 গুণন 19। তাহলে 9 গুণন 19 হচ্ছে আমাদের আম 9 নং 81 এর 1 হাতে থাকে 8, 8 9 একে 9 আর 8 এ কত? 9 একে 9 আর 8 এ 71, 16। তাহলে 171 হলো। তাহলে আমরা এটা কি লিখতে পারি? 171 ইন্টু 10⁻14। এখন এই 171 আমরা কি জানি? 169 কে রুট করলে কত হয়? 13 হয় না? তাহলে 171 কে রুট করলে আমাদের 13 দশমিক কিছু একটা আসবে। 13.01 ধরলাম, ইন্টু 10⁻
10^7, এই যে ভির মান রুট করে দিছি কিন্তু এটাকে, ঠিক আছে, এটা রুট করে দিছি, এই যে বি স্কোয়ার থেকে রুট করে দিছি। তাহলে এটার কাছাকাছি কোনটা আছে, তাহলে এই যে দশমিকটা এখানে দিলে পারে, বাড়ায় দিলে পারে এখানে 10^8 হবে, যেটা কিনা একদম হুবহু দেখো খ নম্বরে আছে। তোমরা ক্যালকুলেশন গুলো মনে করো যে এগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় না, কিন্তু এগুলো করা যায়। একটু দেখো, প্র্যাকটিস, আরো সামনে এরকম প্রশ্ন পাবে, এইভাবে আমি ধরে ধরে শিখাবো নি। তোমরা ওগুলো করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো। আর আমি ডিসক্রিপশনে দেখো সবগুলা ভিডিওর লিংক দিয়ে রাখছি, এবং এই প্রশ্নের পিডিএফটাও আমি দিয়ে রাখবো তোমাদের জন্য, যেন তোমরা নিজেরা সমাধান করে নিতে পারো, এই প্রশ্ন দ্বারা প্র্যাকটিস করতে পারো। 60 কেজি ভরের একজন জনক 20 মিনিটে 180 মিটার উচ্চতায় একটা মানে পাহাড়ের উপর উঠছে, তার বিভব শক্তি কত? এখানে খেয়াল করো, বিভব শক্তির সমান ইপি সমান আমরা কি জানি, mgh। তাহলে আমরা একটু সূত্রটা মানগুলো বসা দেই। ভর কত দেওয়া আছে 60, জির মান আমরা 10 ধরবো, ঠিক আছে, 9.8 ধরবো, কিন্তু আমরা দেখবো যে উত্তরগুলো আমাদের কাছাকাছি আছে কিনা। দেখো উত্তরগুলো কিন্তু এক একটা কাছাকাছি না, একটা 10^4, একটা 10^16, 10^3, মানে অনেক দূরে দূরে আছে, সেহেতু আমরা 10 ধরতে পারি হিসাবের সুবিধার্থে। এইচ কত দেওয়া আছে 180, তাহলে আমরা একটু গুণ করি। তাহলে এটা কত হয় 600, ছয় শত ইন্টু 180, ঠিক আছে। তাহলে 6, 18 আর 6 আমরা গুণ করে দিই। 6, 8, 48 আর 8 হাতে থাকে 4, 4, 6, 4 একে 6 আর 4 কত হয় 10, ঠিক আছে, 108। তাহলে 108 ইন্টু এই 2 শূন্য আর 1 শূন্য, 10 কিউব। এখন দেখো আমরা দশমকে দশমকে একটু ঘর আগায় দিলে পারে 10.8 ইন্টু 10^4 এটা লিখতে পারি না। দেখো এটার কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি উত্তর কোনটা আছে, ক নম্বর উত্তরটা আছে না, এটা সবচেয়ে কাছাকাছি উত্তরটা ক নম্বরে আছে, তাই আমাদের ক নম্বরটা উত্তর হবে। এরপর 42 নম্বরটা খেয়াল করো, বলছে 1 কিলোমিটার উঁচুতে, কি বলছে, 1 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি বিমান থেকে 500 গ্রাম ভর, 500 কেজি না কিন্তু 500 গ্রাম ভর একটা বোমা ফেলা হচ্ছে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কি হবে? আচ্ছা খেয়াল করো, যখন উপর থেকে একটা বস্তু ফেলা হয়, এই ভূমিটা আছে মানে আমার এই যে হাতটা মনে করো ভূমি, এই জায়গাটা যখন বস্তুটা পড়বে, এই পুরাটা উচ্চতা একটা স্থিতি শক্তি পাবো না, এই স্থিতি শক্তিটাই আমাদের গতিশক্তিতে রূপান্তর হবে, তাই না? আর তাহলে আমরা জাস্ট স্থিতি শক্তি ইপি সমান ই কে সমান mgh লিখতে পারি এখানে, তাই না, mgh। তাহলে এখানে এম কত দেওয়া আছে 500 গ্রাম, মানে 1/2 কেজি। জির মান কত ধরবা, দেখো এখানে 49 শত, তারপর হচ্ছে 45 শত, এখানে তুমি 9.8 নিতে পারো, 10ও নিয়ে কাজ করতে পারো, যে কোনো একটু ফাঁকা ফাঁকা আছে, তবে আমরা 9.8 নিয়ে কাজ করলাম। ইন্টু এইচ কত দেওয়া আছে, এইচ হচ্ছে 1 কিলোমিটার, আমরা মিটারে নিলাম 1000, ঠিক আছে। এখন এই 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হয় 4.9, তাহলে 4.9 কে আবার আমরা 1000 দ্বারা গুণ করলে কি হবে 49 শত হবে, ঠিক আছে, 49 শত জুল। এটা তো জানোই, এই যে এক ঘর দশমিক উঠে যাবে, তারপরে এই যে মানে এক শূন্য দশমিককে নষ্ট করে ফেলবে, তারপর 49 শত হবে, ঠিক আছে। বুঝতে পারো না? যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি তোমার জন্য একটা শর্ট ভিডিও হলেও আমি বানিয়ে তোমাকে আমি সেটা সেন্ড করে দিব, যেন তুমি অন্তত আহ, পারো সেটা। পরম শূন্য তাপমাত্রা কত, পরম শূন্য তাপমাত্রা কি আগে সেটা বুঝতে হবে। এটা হচ্ছে -73 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মনে রাখো। আর কেলভিন হচ্ছে 0 ডিগ্রি, 0 কেলভিন, ঠিক আছে, 0 কেলভিন। এখন পরম শূন্য তাপমাত্রা কি? ধরো কোনো একটা বস্তু এমন, মানে কোনো তাপমাত্রায় নিয়ে যাওয়া সম্ভব না, যে তাপমাত্রায় ওই বস্তুটার অস্তিত্বই থাকে না, মানে ওই বস্তুটা ওই অত দূর পর্যন্ত যাবে না, তার কোনো অবস্থা বজায় থাকে না। যেমন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস আমরা বরফ কিন্তু দেখতে পাই, মানে পানিকে আমরা বরফ রূপে দেখতে পাই। 100 ডিগ্রি সেলসিয়াস সেটা আমাদের কি হয়, সেটা আমাদের বাষ্পে পরিণত হওয়া শুরু করে। কিন্তু এই পানিকে যদি 273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারো, যদিও কখনো সম্ভব হয়, এটা কখনো সম্ভব না, যদি নিয়ে যেতে পারো দেখবা যে এটার কোনো অবস্থা পাবা না, মানে না বরফ না তরল না বায়বীয়, মানে কোনো অবস্থায় পাবা না। আসল কথা হচ্ছে এটা ওই তাপমাত্রা নিয়েই যাওয়া যায় না, বুঝতে পারছো? কোনো বস্তুকেই এই তাপমাত্রায় নিয়ে যাওয়া যায় না, মানে কোনো তরলকে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, গ্যাসের অণুর গতিশক্তি কত? দেখো গ্যাসের অণুর গতিশক্তি কয়টার জন্য চাইছে, একটি অণুর জন্য চাইছে, তাই না। একটি অণুর জন্য গ্যাসের গতিশক্তি হবে, একটি অণুর গ্যাসের গতিশক্তি ই ই সমান 3/2 কেটি, 3/2 কেটি। এখন এই কেটা কি, কেটা হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক, সরি, হ্যাঁ বোল্টজম্যান ধ্রুবক। এটা হচ্ছে 1.38 ইন্টু 10^-23।
-23 জুল পার কেলভিন, জুল পার কেলভিন এককটা মনে রেখো। এটা অনেক মানে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন একটু শিখে রাখা হয়। তাহলে আমাদের কি সমান কি বোল্টজম্যান ধ্রুবক, এটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অণুর ক্ষেত্রে এটা সূত্র। এখন যদি বলে যে একটা অণু না, আমাদের এক মোল অণু আছে, তাহলে আমাদের ই সূত্রটা কি হবে? 3/2 আহ আর টি। ঠিক আছে, 3/2 আর টি। আর যদি বলে না আমার এক মোল না, আমার n সংখ্যক মোল আছে, n মোল আছে, তাহলে আমাদের সূত্রটা কি হবে? n দ্বারা এক মোল সমান যদি 3/2 RT হয়, তাহলে n মোলের জন্য 3/2 nRT। খেয়াল করো, এটা হচ্ছে একটি একটি অণুর জন্য, আর এটা হচ্ছে এক মোল অণুর জন্য। ঠিক আছে, এক মোল। আর এটা কি আমাদের n মোল। ঠিক আছে, n মোল। ১ ক্যালোরি তাপ সমান কত? আচ্ছা খেয়াল করো। ১ ক্যালোরি তাপ সমান, এটা তোমরা সকলেই জানো ভালোভাবে। 1 ক্যালোরি সমান আমাদের 4.2 জুল। 4.2 জুল। এটা মেইনলি 4.18 জুল হয়। এটা তোমরা 4.2 জুলের সমান ধরা হয়। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 4.18 জুল। আচ্ছা, এখন যদি বলে যে ১ জুল সমান কত ক্যালোরি? কত ক্যালোরি? ঠিক আছে? হোয়াট ক্যালোরি? তাহলে কি অ্যান্সার দিবা? এটা হচ্ছে 0.24 ক্যালোরি। ঠিক আছে, 1 জুল সমান 0.24 ক্যালোরি। এটা মুখস্থ করে নাও, বা তোমরা যেভাবে নোট রাখতে পারো, লিখে রাখতে পারো। এরপর পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ কত হয়? আচ্ছা খেয়াল করো, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ কত হবে? এটা আমরা সূত্র পড়েছি না? ওই যে চলতরিতের ভিতর রো সমান ই আর ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এখানে আমাদের রোধের কথা জানতে চাইছে, তাহলে রোধ আর টা আমরা এক পাশে ধরি, তাহলে আর সমান আমরা লিখতে পারি রো এল ডিভাইডেড বাই এ। ঠিক আছে, এখন বলছে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির বলছে, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, এই ঘনত্ব মানে এই যে আপেক্ষিক রোধ রো, এটাও তো স্থির থাকবে, আবার দৈর্ঘ্যটাও স্থির থাকবে। বুঝতে পারছো? এখন বলছে স্থির তাপমাত্রা কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করছে, তার মানে এটার মান বাড়াইছে, অন্য কোনো এগুলোর মান বাড়ায় নাই, এগুলোর মান আগের মতো আছে। তাহলে ধরো আর এর মানটাও তো একই থাকবে। এখন এটার মান যদি এর মান যদি বাড়ানো হয়, তাহলে কি আমাদের রোধটা কমে যাবে না? মানে আমরা নিচের দিকে, উপরে ধরো আমাদের ৫ ছিল, আর আমাদের ১০ ছিল, কিন্তু এখন আমরা উপরে ৫ই রাখছি, এখন এখানে আমরা ১০-এ যায় ১৫ দিছি। তাহলে কি মানটা কি, এটা কি 1/2, আর এটা কি আমাদের 1/3 আসতেছে না? মান কমে যাচ্ছে না? কমে যাচ্ছে না, ডাউন হচ্ছে না? এটাই আমাদের জানতে চাইছে যে রোধ মানে আমরা ক্ষেত্রফল বৃদ্ধি করলে রোধটা কি হবে? রোধটা কমে যাবে। ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট সমান কি? মানে মানে এটা কত শক্তি আর কি প্রকাশ করে? 1 ইলেকট্রন ভোল্ট সমান কত শক্তি প্রকাশ করে? কত জুল? আমরা এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, মানে এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রনের চার্জ আছে, সেই চার্জের সমান শক্তি প্রকাশ করে। তাহলে 1.6 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, ইলেকট্রন চার্জের সমান আমাদের শক্তি প্রকাশ করে। প্রাসের গতিপথ কি? আসলে আমরা এখন ফিজিক্সের এই একটা আউট অফ সিলেবাস যদিও, তারপর আমি রাখছি এই প্রশ্নটা এই কারণে। ধরো আমরা এইখান থেকে একটা, এই যে এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, তুমি যে ভিডিওটা দেখতেছো সে আর কি মানুষটা দাঁড়ায় রয়েছে এখানে, এন্ড সুন্দর করে একটা বল বা ঢিল ছুঁড়ে মারলে এটা কি এই দিকে যায়, এইভাবে পড়বে না? তাহলে এটা কোনটা, কিসের গতিপথ এটা? পরাবৃত্তের গতিপথ না, অর্থাৎ প্যারাবোলা। ঠিক আছে, এটা প্যারাবোলা। প্রাস, প্যারাবোলার গতিপথ। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত? পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ এই যে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর এই পৃষ্ঠে যে কোনো একটা বস্তু, পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে নিচের দিকে কত বলে টানতেছে? এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার বলে টানতেছে। ঠিক আছে, পারমাণবিক চুল্লি কত প্রকার? খেয়াল করো, এটা একটু তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু এটা বেশ সহজ। পারমাণবিক চুল্লি ৩ প্রকার। কোন কোন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতামত দিছে, ২ প্রকারও দিছে, তবে ৩ প্রকার অধিক জায়গায় দিছে, মানে অন্যান্য জায়গায় বেশিরভাগ জায়গায় ৩ প্রকার দিছে। যেমন আমি গুগল করে দেখছি ২ প্রকারও আছে, ৩ প্রকারও আছে। তবে এটা নির্ভর করতেছে কিসের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা, আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করো। দেখো ১ নম্বরে যেটা আমাদের ১ নম্বর হচ্ছে থার্মাল নিউট্রন। থার্মাল, থার্মাল মানে আমি জাস্ট প্রকারভেদ গুলো বলে দিই, এটা তোমরা মনে রাখলেও পারো, না রাখলেও না রাখতে পারো। ঠিক আছে, আর ২ নম্বর হচ্ছে তোমাদের ফাস্ট নিউট্রন, যেটা মানে উচ্চ গতিশীল যে আমাদের নিউট্রন, মানে পারমাণবিক চুল্লির মেইন কাজটাই তো আমাদের নিউট্রনের মাধ্যমে করা হয়। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ব্রিডার রিয়েক্টর। ব্রিডার বানানটা আমি সঠিক জানি না, এইভাবে লিখলাম। ঠিক আছে, তোমরা একটু যদি ট্রান্সলেট করে দেখতে পারো, ব্রিডার।
রিয়াক্টন, রিয়াকশন না রিয়াক্টর, ঠিক আছে? ব্রিডার রিয়াক্টর। এই হচ্ছে ৩ প্রকার। পারমাণবিক চুল্লি কত প্রকার? ৩ প্রকার। থার্মাল রিয়াক্টর, ফার্স্ট রিয়াক্টর, ব্রিডার রিয়াক্টর। আচ্ছা, এরপর প্রশ্নটা আসো। একটি বৃহস্পতির উপগ্রহের আবর্তনকাল কত? মনে করো এই একটা পৃথিবী আছে, এই পৃথিবীর এখানে আর একটা মানে উপগ্রহ আছে। এই পৃথিবীর এখান থেকে পৃথিবীটা, মানে এখানে একটা মানুষ আছে, এই বস্তুটা এমন ভাবে ঘুরতেছে এদিকে যেন ওই মানুষের সাথে চলাচল করতেছে। এই পৃথিবী ঘুরতে কত সময় লাগে? আমাদের ২৪ ঘন্টা সময় লাগে না? তাহলে এই বস্তু বা উপগ্রহটা ঘুরতে আমাদের কত সময় লাগা উচিত? ২৪ ঘন্টা লাগা উচিত। আর পৃথিবীর একমাত্র ভূ উপগ্রহ হচ্ছে আমাদের চাঁদ, ঠিক আছে? চাঁদ। কেন ২৪ ঘন্টা হয় বুঝতে পারছো কি? আচ্ছা, আলফা কণার চার্জ কত? আলফা কণার সংজ্ঞাটা কি জানো? একটা হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে দেওয়ার ফলে যে দ্বিধনাত্মক হিলিয়াম পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের আলফা কণা। অর্থাৎ এই হিলিয়াম আছে, হিলিয়াম থেকে আমরা সুন্দর করে দুটা ইলেকট্রন বের করে দিব, বের করে দিলে পরে হিলিয়াম 2+ তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আলফা কণা, ঠিক আছে? এটার গতি অনেক থাকে, মানে অনেক স্পিড পাওয়া যায় এটাকে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আলফা কণা। তাহলে এটা আমার চার্জ কত হলো? +2 কুলম্ব হলো না? এই হচ্ছে আমাদের আলফা কণার চার্জ। আচ্ছা, খেয়াল করো, আমরা ম্যাথ অংশে চলে আসছি। খেয়াল করো ম্যাথ অংশটা। একটা বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে y-4, একটা বাহুর সমীকরণ দেওয়া আছে y-4 সমান 0। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? y সমান 4 লিখতে পারি, নাম্বার রেখে দাও। আরেকটা বলছে y-8 সমান 0, y-8 সমান 0। তাহলে আমরা এটা লিখতে পারি y সমান 8, y সমান 8। ঠিক আছে? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা এই স্থানাঙ্কটা আগে আঁকাই। ঠিক আছে? আমাদের y সমান 4, এটা কি x অক্ষের সমান্তরাল না? মনে করো এই যে আমাদের এই রেখাটা, আর y সমান 8, তাহলে এটা অবশ্যই এই রেখাটা। আচ্ছা, খেয়াল করো, এটা আর কি বর্গ তৈরি করবে। মনে করো যে এই যে আমার আঁকানোটা সুন্দর হয় নাই, তো এটা আর কি মনে করো বর্গ। তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে চাইছি। আচ্ছা, খেয়াল করো, এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এটা, মানে এটা হচ্ছে y সমান 8, আর এটা হচ্ছে আমাদের y সমান 4। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? 4 না? এর মধ্যবর্তী দূরত্ব 4, তার মানে কি এই বাহুটার দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্যের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে আমাদের পুরো বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর স্কোয়ার মানে 4 স্কোয়ার। এই 16 একক আমাদের ক্ষেত্রফল হবে। বুঝতে পারছো কি? দেখো, কোনো একটা ভিডিও যদি প্রশ্ন যদি বুঝতে না পারো, একটু ওইটা আরেকবার দেখলে পরে বুঝে যাবার কথা। তারপরও না বুঝলে আমাকে জানাবা। ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, খেয়াল করো, ax² + bx, একটু লিখে নেই, ax²+bx + c = 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, মানে এটার দুটা মূল পাওয়া যাবে না? আহ এটা হচ্ছে আলফা বিটা হলে 1/α আর 1/β সমীকরণ বিশিষ্ট সমীকরণটা কি হবে আরকি। তো আমরা এটা কিছুই করব না। আচ্ছা, এখানে এক্স এর মান আমাদের আলফা আছে, তাই না? এক্স এর মান আলফা বের করে দেখবো কি? যেহেতু আলফা বিটা মূল দেয়, তার মানে কি এক্স এর মানটা আলফা বের হবে, অথবা বিটা বের হবে। তাই যদি হয়, তাইলে আমাদের নতুন যে সমীকরণ আসবে, সেখানে এক্স এর মান কি আসবে? 1/α, অথবা 1/β, এক্স সমান 1/α, অথবা এক্স সমান 1/β। তাহলে আমরা এক্স সমান এখান থেকে আলফার মান 1/x বের করে নিতে পারি। দেখো, খুব সহজ আছে, তোমার যেটা বের করতে বলবে ওইটা সমান এক্স ধরবা। এখানে আমাদের কার মান বের করতে বলছে? 1/আলফার মান বের করতে, মানে 1/আলফা মূল বিশিষ্ট বের করতে বলছে। তাহলে এটা সমান এক্স ধরবো, ধরার পর এখান থেকে আলফার মানটা বের করবো, তাহলে 1/x বের হয়। একটু এগুলো মুছে দিলাম আমি, বের হইলো, তাই না? তাহলে এইটাই আমরা সুন্দর করে এই সমীকরণে বসাই দেবো এক্স এর জায়গায়। তাহলে a ইন্টু 1/x তার উপর স্কোয়ার, প্লাস বি ইন্টু 1/x প্লাস সি, ঠিক আছে? এটা সমান 0। তাহলে a/x² প্লাস b/x প্লাস সি সমান 0। আমরা x² দ্বারা গুণ করে দিব, মানে এটা তো ভাগ আকারে রাখা যাবে না। তাহলে cx² প্লাস bx প্লাস a, এটা সমান 0 হয়। এটাই আমাদের ওই আলফা বিটা, 1/α 1/β বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ। মানে কি করছি ঘটনাটা? এটা হচ্ছে আমাদের যেটা মূল বিশিষ্ট বের করতে পারবে, মানে 1/α বের করতে পারছে, এটা সমান আমরা 0 ধরবো, ধরার পর, সরি, এটা সমান x ধরবো, ধরার পর আমরা এখান থেকে আলফার মানটা বের করবো 1/x। বের করার পর এই 1/x এক্স এর জায়গায় বসাই দেবো, মূল সমীকরণ যেটা দেওয়া আছে ওটা বসাই দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু বলে দেই। এখানে ধরো তোমাদের বলে দিছে ওয়ান আলফা প্লাস ওয়ান বিটা মূল বিশিষ্ট এবং বিটা প্লাস ওয়ান মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে কি করবা? এই 1/α+1 এটা সমান কিন্তু এক্স ধরবা, ধরার পর তাহলে α+1 সমান কি আসলো? 1/x। কিন্তু আমরা কি বের করতে বলছিলাম? শুধুমাত্র আলফার মান। তাহলে আলফার মানটা বের করো, 1/x
-1 এইটা তুমি ওই এক্স এর জায়গায় বসায় দিবা। কি করবা 1/x-1 এর হোল স্কয়ার প্লাস b ইনটু 1/x-1 মানে এইভাবে বসায় দিবা। ঠিক আছে? প্রশ্নটা কিন্তু একবারে ডিটেইলস বুঝাই দিছি। এর চেয়ে ডিটেইলস এরকম ক্লাসে বোঝানোর এর চেয়ে বোঝানো সম্ভব না আরকি। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, ওটা কোনো ব্যাপার না। তোমরা বুঝলেই হইলো। তোমরা বোঝাটাই হচ্ছে মেইন কথা। দেখো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশনটা হচ্ছে dx ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস x স্কয়ার দেওয়া আছে। এটা আমাদের বের করতে বলছে। সরি dx লিখছি। এর সমান কি? আচ্ছা এটা কি আমরা এই আকারে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এই সমীকরণ আকারে লিখতে পারি না? এটার সূত্র কি 1/a tan ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে? তাহলে আমরা এটা সূত্র লিখবো। তাহলে 1/a এ কত আমাদের 2 ইন্টু tan ইনভার্স এক্স বাই এ। এক্স কত এক্স আছে আর এ কত 2 প্লাস সি। দেখো এটা আমাদের সঠিক উত্তর আছে ঘ নাম্বারে। ঘ নাম্বারে এটা সঠিক উত্তর আছে না? এটাই হবে। খেয়াল করো, তোমাদের যে 16-17 যে প্রশ্নটার সমাধান করতেছি, এই প্রশ্নটা একটু বেশ সহজ আছে। অন্যান্য মানে আমি বলতেছি না অনেক তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় মানে শিবাশুর শিবাশুর অন্যান্য বছরের তুলনায় এই প্রশ্নটা সহজ আছে। তবে রসায়নটা একটু কঠিন করছে, এই রসায়নটা দেখে যাও। মুখস্থ বিদ্যা বেশি করছে। দেখো একটা সমীকরণ দেওয়া আছে y সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই সমীকরণটা দেওয়া আছে। এটা হলে কোন বিন্দুতে y ও dy বাই dx এর মান সমান। তাহলে আমরা dy বাই dx আগে বের করি। dy বাই dx সমান আমরা কি পাবো? 2x প্লাস 0 অর্থাৎ 2x পাবো। ডিফারেন্সিয়েশন যারা পারো। এখন বলছে এইটা মানে এই dy বাই dx সমান ওয়াই, এটা মান বের বলছে। তাহলে আমরা একটু বসাই 2x সমান এক্স স্কোয়ার, ওয়াই এর সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এক্স এর মান বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান। দেখো এটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়তেছে না? তাহলে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার সমান 0। অতএব এক্স এর মান আমাদের ওয়ান আসতেছে। এখন বলছে এক্স এর মান তো ওয়ান পেয়ে গেলাম। দেখো এটাই ক নাম্বার মিলাই, কারণ কোনোটারই এক্স এর মান ওয়ান নাই। ঠিক আছে? এখন তুমি চাইলে ওয়াই এর মানটাও বের করতে পারো। সেটা কিভাবে খেয়াল করো। তুমি যদি জাস্ট এখানে ওয়াই সমান যে তোমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স এর মান ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়ান সমান টু, এটা বসা দিলে হয়ে যাবে। এরপরে প্রশ্নটা খেয়াল করো। দেওয়া আছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি। এই সমীকরণের সর্বনিম্ন মান কত? আচ্ছা সর্বনিম্ন মান বের করতে হলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, সরি এটা যদি আমরা ওয়াই সমীকরণ ধরে নেই, ধরে নিলাম এটা সমান ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করলাম। ঠিক আছে? বের করবো। তাহলে 2x মাইনাস 2 এটা সমান আমরা সবসময় শূন্য ধরবো। ডিওয়াই বাই ডিএক্স এটা সমান সবসময় শূন্য ধরবো। ঠিক আছে? যদি সর্বনিম্ন অথবা সর্বোচ্চ মান বের করতে বলে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত পাই? ওয়ান। এখন এই এক্স এর মানটা মেইন যে সমীকরণটা আছে এখানে বসায় দিব। তাহলে ওয়াই সমান কি ওয়ান এর স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস থ্রি। ঠিক আছে? এটা সমান আমাদের আসে হচ্ছে টু, তাই না? এটা সমান আমাদের টু আসে না, ওয়ান প্লাস থ্রি ফোর, ফোর মাইনাস টু তাহলে টু হয়। এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নটা তোমাদের মুখস্থ করতে বলবো। কেন মুখস্থ করতে বলবো? এই প্রশ্নটা খুব আসে, খুব মানে খুব প্রচুর আসে, একদম হুবহু এই প্রশ্নটাই আসে তোমাদের ক্ষেত্রে। খেয়াল করো। দেখো আমরা এখানে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, আমরা একটু তুলে নেই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই টু। আচ্ছা খেয়াল করো, আমরা সাইন ইনভার্স এক্সটা অপর পাশে, সাইন ইনভার্স এক্সটা এই পাশে রাখলাম, সাইন ইনভার্স ওয়াইটা অপর পাশে পাঠিয়ে দিলাম। তাহলে ওয়ান বাই পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে? পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এখন আমরা এই সাইন ইনভার্স উভয় পাশে সাইন ইনভার্স উভয় পাশে সাইন নিলাম। সাইন নিলে এখানে কি থাকে? শুধু সাইন থাকে, আর এখানে আমাদের সাইন পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই থাকে। ঠিক আছে? সাইন পাই বাই সাইন ইনভার্স ওয়াই এটা সমান আমরা কি লিখতে পারি? এখানে যে পাই বাই টু তার মানে কি এটা আমাদের সাইনটা পরিবর্তন হয় কজ হবে। তাহলে কজ ইন্টু সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে? এখন সাইন ইনভার্স ওয়াই কে যদি আমরা একটা সূত্র আছে তোমাদের কোন জায়গায় দেখা, এখানে একটু ছোট করে দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স সমান লেখা যায় কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি? তাহলে কজ ইন্টু কজ ইনভার্স
রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তাহলে এই কজ আর কজ বাদ যায়, বাদ গেলে কি থাকে, এক্স সমান আমাদের থাকে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি উভয় পাশে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের কি ওয়ান হয়ে যায় না? এটা আমাদের উত্তর। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা এত বড় করে মনে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তোমরা রিটেনে অনেক জায়গায় আসে। তো সেই ক্ষেত্রে সেগুলো চিন্তা না করে তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবা উত্তরটা। ঠিক আছে। ৫৯ নাম্বার প্রশ্নটা। এটা কি করবা? আমরা এল হপিটাল রুল ব্যবহার করব। কারণ কি? আমাদের কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। আর দেওয়া আছে sin 7x ডিভাইডেড বাই 4x। এখন আমরা এটা এল হপিটাল রুল ব্যবহার করি। এল হপিটাল রুলটা কি? এল হপিটাল রুলটা হচ্ছে আমাদের লব এবং হরকে x এর সাপেক্ষে মানে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 7x কে ডিফারেন্সিয়েশন করলে আ cos 7x, আর এখানে যেহেতু x এর পরিবর্তে 7x আছে তাহলে আমাদের 7 সামনে গুণ করে দিতে হবে। আর 4x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের 4 হয়। তাহলে সরি, এক্স এর এক্স টেন্স টু জিরো। তাহলে এক্স এর মান আমরা একটু বসাই দিব। তাহলে 7 কজ জিরো, সাথে সাথে জিরো গুণ করলে জিরো হয়। তাহলে কজ জিরো ডিভাইডেড বাই ফোর। কজ জিরোর মান কত? ওয়ান। তার মানে 7/4। এটাই আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা, খেয়াল করো এরপর কি বলছে। ভালোভাবে পড়বা। ভালোভাবে না পড়লে কিন্তু হবে না। আমি যে ভিডিওগুলো করতেছি, অনেকেই আছে ৪-৫ মিনিট ভিডিও দেখেই চলে যায়। ও মনে করে যে ভিতরে কিছু নাই। সম্পূর্ণ ভিডিও না দেখলে কখন বুঝতে পারা যায়? তো তুমি যদি পারো তাইলে পারে ৪ মিনিট ৫ মিনিট দেখার প্রয়োজন নাই। হইলে দেখুন, না হলে দেখার দরকার নাই। ঠিক আছে? তো আমি তো সবার জন্য ভিডিও বানাই না। কিছু মানুষ আছে যারা আমার ফুল ভিডিও দেখে। আমি শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো তোমরা দেখো, যারা দেখো তাদেরকে আন্তরিকভাবে আ খুবই ধন্যবাদ জানাই। তোমরা আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, কমেন্ট করো। ঠিক আছে? দেখো আমাদের কি দেওয়া আছে? i টু দি পাওয়ার 999। ঠিক আছে? এখন আমরা কি করব? আমাদের এটার মান বের করতে বলছে। তাহলে আমরা এত বড় সংখ্যার মান তো আমরা বের করতে পারি না। তাহলে আমরা এটা কি করব? থাকলে সেক্ষেত্রে আমরা ৪ দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে? দেখো ভাগ করে কি করতেছি সেটা খেয়াল করো। ৪ দ্বারা যদি আমরা ৯ কে ভাগ করি, ৯ কে ভাগ করি তাহলে ৪ দুগুণা ৮। ঠিক আছে? হাতে থাকে ১। ৯ কেটে নিয়ে আসলাম। তাহলে ১৯। আমরা ৪ দ্বারা ভাগ করলাম। তাহলে ৪ ৪ এ ১৬, হাতে থাকে ৩। আমরা আবার ৯ কেটে নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে আমাদের আবার ৯ দ্বারা ভাগ করলাম। কারণ ৪ নং ৩৬। তাহলে আমাদের ৪ নং ৩৬। হাতে থাকে কত? ৩। কিন্তু এখানে কি আর কোন সংখ্যা আছে? সংখ্যা নাই। তাই আমরা কি করব? এই ৩, এই যে ভাগশেষটা পাবো এইটা আমরা i এর উপর পাওয়ার দিয়ে দিব। ঠিক আছে? এটা আমরা i এর উপর পাওয়ার দিয়ে দিব। তাহলে i কিউবের মান তো জানি আমরা, i মাইনাস i। তাহলে আমরা কি জানি? i টু দি পাওয়ার 1 এর মান i, i স্কয়ারের মান জানি হচ্ছে -1, i কিউবের মান জানি -i, আর i টু দি পাওয়ার 4 এর মান জানি 1। ঠিক আছে? তাহলে এখানে i কিউবের মান কত? -1। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ৬১ নাম্বার প্রশ্নটা একটু বলো তো দেখি, এটা কিসের কি হবে উত্তরটা? দেখো একটা ধরো এই একটা বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তের এইখানকার একটা বিন্দু আছে। মনে করো যে এইখানকার একটা বিন্দু হচ্ছে আমাদের x1 y1। ঠিক আছে? x1 y1। আর এইখানে মানে ঠিক অপর পাশে আরেকটা বিন্দু দেওয়া আছে x2 y2। x2 y2। এই যে আমরা যে ব্যাসটা আঁকাইলাম, এই ব্যাসটার এটা কেন্দ্র। তো এই ব্যাস দ্বারা একটা বৃত্তের যদি দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু থাকে তাহলে ওই বৃত্তের সমীকরণ, এই পুরো বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে x মাইনাস x1 into y minus, sorry, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 এটা সমান 0। ঠিক আছে? এটা আমাদের এই পুরা সমীকরণটা ইয়া হবে, মানে পুরাবৃত্তের সমীকরণ হবে যদি ব্যাসের দুটা প্রান্ত বিন্দু থাকে। ঠিক আছে? আর পরাবৃত্তের ক্ষেত্রে কি? পরাবৃত্ত সমান পরাবৃত্তের সূত্র থাকে হচ্ছে y স্কয়ার সমান 4ax, তারপর এক্স স্কোয়ার সমান 4ay। মানে এই টাইপের সূত্র থাকে। আরো কিছু স্পেশাল কেস আছে, সেগুলো থাকে। আর উপবৃত্তের ক্ষেত্রে থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। ঠিক আছে? আর সরলরেখার ক্ষেত্রে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। দেখো এগুলো হচ্ছে মূল সমীকরণ, তবে এর প্রকারভেদ আছে, মানে বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। সেক্ষেত্রে তোমরা করতে পারো। খেয়াল করো এরপরের প্রশ্নটা। এরপরের প্রশ্নটা আমি দুটা পদ্ধতি দেখাবো। দুটাই তোমরা দেখবা, কারণ এটা ইম্পর্টেন্ট আছে, দরকার আছে। কেন দেখাবো সেটা বুঝতে পারবা। দেখো আমাদের cos দেওয়া আছে। cos এর মান দেওয়া আছে আমাদের 12/13। ঠিক আছে? আর cos এর মান দেওয়া আছে 12/13। এখান থেকে কিন্তু আমরা চাইলে sec এর মান বের করতে পারি। জাস্ট cos টাকে উল্টে দিব। উল্টে দিলে কি হয় আমাদের? sec এর মান পাওয়া যাবে। sec এর মান পাওয়া যাবে 13/12। আচ্ছা, উভয় পক্ষকে স্কোয়ার করে দেই। দেওয়া যায় না? তাহলে আমাদের sec স্কোয়ার
এ সমান আমাদের 169 ডিভাইডেড বাই 144। ঠিক আছে, আচ্ছা সেক স্কোয়ার এ আর টেন স্কোয়ার এর মধ্যে সম্পর্ক আছে না? তাহলে সেক স্কোয়ার এ সমান কি জানি? সেক স্কোয়ার এ সমান জানি হচ্ছে আমাদের 1 প্লাস 10 স্কোয়ার এ, 1 প্লাস 10 স্কোয়ার এ। এর তো আমরা সূত্র জানি, তাই না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি 169 ডিভাইডেড বাই 144। ঠিক আছে, 169 ডিভাইডেড বাই 144। তাহলে আমাদের tan এর মান বের করতে হচ্ছে, তাহলে tan স্কোয়ারে এক পাশে রাখলাম। রাখার পর আমরা 169 ডিভাইডেড বাই 144 থেকে আমরা 1 বিয়োগ করলে আমাদের কি আসে? 144। তাহলে আমাদের 169 মাইনাস 144 আসে। ঠিক আছে, 144। তাহলে এটা হয় আমাদের 25 ডিভাইডেড বাই 144। তাহলে আমার স্কোয়ারটা তুলে দিলে, স্কোয়ারটা যদি আমরা তুলে দেই, তাহলে আমাদের tan এর মান কত আসে? 5 বাই প্লাস মাইনাস, এখানে লিখলাম প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 12। এটা তো আমাদের মান আসবে, তাই না? প্লাস মাইনাস আসবে। এটা আমাদের উত্তর দেওয়া আছে। এখন অনেকে বলতে পারো, এটা একটা পদ্ধতি গেল, আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। অনেকে বলতে পারো, হুম, একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। একটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা মনে করো 5 কজে দেওয়া আছে, তাহলে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 12, অতিভুজ আমাদের 13, তাহলে এটা আমাদের 5 হয়। ঠিক আছে, যদি 5 হয় তাহলে টেনে আমরা বের করি, টেনে সমান কি আমরা 5/12 লম্ব বাই ভূমি, তাহলে 5/12। তাহলে তো এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে আপনি কত বড় আমাদের প্রসেস দেখালেন ভাই। তুমি যেটা করতেছো এটাও পদ্ধতি সুন্দর আছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কজ কোন চতুর্ভাগে, cos কোন চতুর্ভাগে আমাদের ধনাত্মক, প্রথম চতুর্ভাগে আর 4 নাম্বার চতুর্থ চতুর্ভাগে আমাদের ধনাত্মক। এই টেনটা তো আমাদের চতুর্থ চতুর্ভাগে হতে পারে, এই ত্রিভুজটা তো আমাদের চতুর্থ চতুর্ভাগে হতে পারে। তাহলে কি আমরা এই টেন এর আগে যে টেন এর আগে প্লাস মাইনাস 5/12 দিব না? যেহেতু যদি আমাদের চতুর্থ চতুর্ভাগে হয়ে থাকে, প্রথম চতুর্ভাগে হলে তো আমাদের কোনো সমস্যা নাই, তো চতুর্থ চতুর্ভাগে হলে তো আমাদের -5/12 আসবে। তো এই কারণে প্লাস মাইনাস দিতে হবে। তুমি দেখবা যে উত্তরটায় কি প্লাস মাইনাস আছে কিনা, যদি প্লাস মাইনাস থাকে তাহলে উত্তর দিয়ে দিবা। ঠিক আছে, তুমি যেভাবে করছো ওইভাবেই জাস্ট প্লাস মাইনাস দিবা, আর যদি প্লাস মাইনাস 5/12 না থাকে, তাহলে তো 5/12 এটাই সঠিক উত্তর। এই কারণে কিন্তু দুটা পদ্ধতি দেখালাম। দেখো এই প্রশ্নের দুটা প্রশ্ন আসছে না, এর আগে একটা প্রশ্ন করাইছি। আমাদের এর আগে ছিল 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। এটাও খুব সহজে করা যায়। দেখো আমাদের কি একটা একটা মূল দেওয়া আছে হচ্ছে 2 - 3i। একটা মূল দেওয়া আছে মানে কি x এর মান দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একটা কাজ করি, x - 2 সমান -3i লেখা যায় না? মানে আমরা ধ্রুব, সরি, জটিল সংখ্যাগুলো এক পাশে করছি, বাস্তব সংখ্যাগুলো আর এক পাশে করছি। যদি তাই করে থাকি, এখন উভয় পক্ষকে আমরা আইটাকে দূর করব। আই দূর করতে গেলে কি করা লাগবে? উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিব। দেখি, আমরা স্কোয়ার করি, x - 2 এর স্কোয়ার সমান -3i এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা গুণ করে স্কোয়ার করে দেই, a মাইনাস বি এর হোল স্কোয়ার, স্কোয়ার -4x+4 সমান কি লেখা যায়? 9i স্কোয়ার। ঠিক আছে, তাহলে x² - 4x+4 সমান আই স্কোয়ারের মান কত? -1, তাহলে -9 হবে। তাহলে এটা উত্তর কি হবে? x² - 4x প্লাস আমাদের 13 হবে। এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর। দেখো ক নাম্বার উত্তর আছে। তার মানে কি, এই যে জটিল সংখ্যার যদি সমীকরণ বের করতে বলে, তাহলে সেটা কি করবা? যেটা জটিল সংখ্যা দেওয়া আছে ওইটা সমান x ধরবা। ধরার পর তুমি বাস্তব অংশগুলো এক পাশে করবা আর অবাস্তব অংশগুলো এক পাশে করবা, করে স্কোয়ার করে দিবে, দেখো উত্তর মিলে গেছে। এইটা মুখস্থ করবা, আমি বলে দিচ্ছি, এটা মুখস্থ করবা, কোনো ছাড় নাই, এটা মুখস্থ। 2i এর বর্গমূল, 2i এর বর্গমূল হচ্ছে আমাদের +-1 + i, এটা বর্গমূল। আর যদি আমাদের -2i থাকতো, একই হতো। এটা সরি, এটা বর্গমূল। তাহলে এটা বর্গমূল হবে হচ্ছে +-1 - i, এই দুটা মুখস্থ করে রাখবা, কিচ্ছু করার নাই। এটা বড় করে আমি দেখাইতে পারতাম, কিন্তু দেখালে তোমাদের সময় নষ্ট। আর এটা প্রচুর আসে, তাই এই 2i টা মুখস্থ রাখবা। ঠিক আছে, আর একটা মুখস্থ রাখবা হচ্ছে শুধু i, শুধু i। এটা হচ্ছে +-1/√2 ইন্টু 1 প্লাস আই, আর হচ্ছে এই ধরো প্লাস মাইনাস আছে আর কি, তাহলে হচ্ছে আমাদের প্লাস মাইনাস আই থাকলে এখানে প্লাস মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস। এই তিনটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, কোনো মাপ নেই। মুখস্থ রাখো, লাভ আছে।
এখন আমরা রসায়ন অংশে আসি। রসায়ন অংশটা একটু মুখস্থ ভিত্তিক প্রশ্ন করছে। তবুও আমি দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। সাইক্লোহেক্সেন হচ্ছে এক প্রকার কি? আচ্ছা, সাইক্লোহেক্সেন হচ্ছে গিয়ে এক প্রকার অ্যালিসাইক্লিক। কিভাবে? দেখো, যেখানে আমাদের সাইক্লো কথাটা থাকবে, মনে করবা যে মানে সহজ পদ্ধতি। যেটা তুমি সঠিকভাবে পারো সেটা তো পারোই। আর যদি না পারো তাহলে সহজ পদ্ধতি হচ্ছে সাইক্লো থাকলে পারে সেটা নরমালি অ্যালিসাইক্লিক হয়। নরমালি সবসময় যে হবে তা না। তোমার ১০ টার ভিতর ৯ টা এরকম হয়। সাইক্লো থাকলে অ্যালিসাইক্লিক যৌগ হয়। এখন আমরা সাইক্লোহেক্সেনের সংকেতটা একটু মনে রাখবো। সাইক্লোহেক্সেনের সংকেতটা কি? দেখো আমি একটু আঁকাচ্ছি, আঁকানোর চেষ্টা করতেছি। এ হচ্ছে আমাদের বেনজিন। ওহো! বেনজিন তো হইল না। এ তো আমাদের পঞ্চভুজ হয়ে গেছে। বাহ! বৃত্ত দেখো মোটামুটি কষ্টে-বিষ্টে কষ্ট করে একটা আ ষষ্ঠ ষড়ভুজ আঁকাইছি। সাইক্লোহেক্সেনের সংকেতটা দেখানোর জন্য। এখানে তোমরা মনে করো যে এখানে বেনজিনের মতোই শুধুমাত্র দ্বিবন্ধন থাকবে না। আর এখানে যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলো বাইরে থাকবে। ঠিক আছে? এ আ হাইড্রোজেন গুলা বাইরে থাকবে। এটা হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। ঠিক আছে? এটা আমাদের সাইক্লোহেক্সেনের সংকেত। এটা একটু মনে রাখবা। ওজোন স্তর কোথায় থাকে? দেখো এটা এই প্রশ্নগুলা একটু ইম্পোর্টেন্ট কিন্তু খুব কমই আসে দেখলাম। কিন্তু এই ভার্সিটিতে আসছে দেখলাম। শিবাশুতে আসছে। ওজোন স্তর থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে? আর ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে সবার কাছের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। আর সবচেয়ে দূরের স্তর হচ্ছে আমাদের আয়োনোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে আমাদের ওজোন স্তর থাকে। আর ঠিক আছে, এই কটা মনে রাখলে হবে। আর বাকি কিছু তথ্য মনে রাখতে চাইলে তোমরা একটু বইটা একটু খুলে দেখে নিও। ঠিক আছে? দেখো এরপরের কি বলছে? একটা যৌগ আছে CH3, তারপর এখানে আমাদের CH2 আছে। তারপর এখানে ইয়ে আছে ইথার কার্যকরীমূলক ইথার আছে। তারপর আবার CH3 আছে। ঠিক আছে? এটা পরিবর্তন হয় কি হয়েছে? দেখো CH3 বন্ড ইথার বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে? এটা গঠন করছে। এখন ঘটনাটা কি ঘটলো? দেখো তো এইটা জায়গাটা পরিবর্তন করছে না? আর এই কার্যকরী মূলকটা জায়গা এক্সচেঞ্জ করছে না এরা? এক্সচেঞ্জ করে কি এরকম গঠন করছে না? তার মানে কি কার্যকরী মূলক মানে অবস্থানটা পরিবর্তন করলো। কার্যকরী মূলক তার অবস্থান পরিবর্তন করছে। তাহলে এটা আমাদের কোন ধরনের সমান হবে? অবস্থান সমানুতা হবে। এখন যদি কার্যকরী মূলক সমান, এখন এটা প্রশ্নটা ক্লিয়ার। এখন অন্যান্য অপশন গুলা যাচাই করি। দেখো কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতা হচ্ছে গিয়ে, ধরো এই যে কার্যকরী মূলকটা আছে না, এই কার্যকরী মূলকটা পরিবর্তন হয়ে যাবে। ধরো এখানে OH ইথার আছে, এটা মনে করো কার্বনিল মূলকে পরিণত হলো। এটা আমাদের কার্যকরী মূলক সমানুতা হবে। অবস্থান তো বললাম একটা আরেকটার জায়গায় চলে যাবে। কার্যকরী মূলক তার অবস্থান পরিবর্তন করলে সেটা আমাদের অবস্থান সমানুতা হবে। যেমন জ্যামিতিক সমানুতা তো বোঝোই। সিস এবং ট্রান্স সমানুতা যেটা গঠন করে। ঠিক আছে? আর টোটোমেরিজম হচ্ছে ওই কার্যকরী মূলক সমানুতাই, কিন্তু এটা আমাদের গতিশীল অবস্থায় বিরাজ করে। বুঝতে পারছো? এটা যখন ডিটেলস পড়বো তখন তোমরা বুঝতে পারবা। নিচের কোন যৌগটি অ্যারোমেটিক নয়? অ্যারোমেটিক নয়, আমি কি বলছি? এই যে সাইক্লো কথাটা থাকলে পরে আমাদের কি ওটা আমাদের অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে এখানে সাইক্লোপ্রোপেন আছে, তাহলে কি সেটা আমাদের অ্যারোমেটিক যৌগ নয়। ঠিক আছে? অ্যারোমেটিক যৌগ নয়। এখন আমরা একটু তোমাদেরকে ডিটেলস দেখাবো। সবগুলো সংকেত দেখাবো। দেখো এই যে ন্যাপথলিনের যে সংকেত আছে, আমাদের যে বেনজিনটা আছে না, এই যে বেনজিন, এই বেনজিনটাই আঁকাবা। বেনজিনটা আঁকানোর মানে দুটো বেনজিন একসাথে করে আঁকায় দিবা। এটা আমাদের ন্যাপথলিনের সংকেত হয়ে যাবে। ঠিক আছে? এটা আমাদের ন্যাপথলিনের সংকেত। দেখো এগুলা তোমরা মনে করতে পারো যে আমাদের প্রশ্নের উত্তর পাইছি, হয়ে গেছে, আমাদের এগুলা সংকেত দেখার কি দরকার আছে? আছে ভাই, এটা মনে করো যে তুমি যেটা দেখছো সেটা তো না হতে পারে। এরপরে প্রশ্নটা আসতে পারে যে পাইরুলের সংকেত আঁকায় দেখো। তখন কি করবা? দেখো পাইরুলের সংকেতটা আমি আঁকায় দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এইরকম, মানে একটা ডায়মন্ড আঁকাবা সুন্দর করে। এখানে হচ্ছে N2, এখানে একটা অক্সিজেন থাকে। ঠিক আছে? সরি, একটা বন্ড থাকে। এটা আমাদের পাইরুলের সংকেত। বুঝতে পারছো? অথবা তুমি একটু গুগল করে দেখতে পারো। গুগলে এগুলা অ্যাভেলেবল পাবা। আর টলুইনের সংকেত তো জানোই। বেনজিনের মাথায় খালি জাস্ট আমাদের CH3 থাকে। এটা হচ্ছে আমাদের টলুইন। এগুলো তুমি একটু দেখে নিতে পারো। ওগুলো দেখলে তোমাদের জন্য উপকার হবে। কিউরিং হচ্ছে কি? কিউরিংটা হচ্ছে আমাদের খাবার লবণ, খাবার লবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়া। মানে খাবারকে আহ, লবণটা যে আমরা সংরক্ষণ করি, এটা কিন্তু হচ্ছে গিয়ে লবণ দ্বারা, মানে লবণ দ্বারা অনেক মাছ মাংস সংরক্ষণ করা হয়। আগেকার দিনে এটা বেশি করা হতো। এখন ফ্রিজের যুগ চলে আসছে, রেফ্রিজারেটরের যুগ চলে আসছে। আগেকার দিনে অনেক মাছ মাংস মনে করো যে লবণ দ্বারা আমাদের সংরক্ষণ করা হতো। এই প্রক্রিয়াটার নাম অনেক বছর ধরে আমাদের চলে আসছে কিউরিং প্রক্রিয়া।
যে এনজাইম দ্বারা পশু সেলুলোজ জাতীয় খাবার খেয়ে হজম করতে পারে তার নাম হচ্ছে মানে একটা এনজাইম আছে যেটা আমরা যদি মানে যে কোনো পশু বা আমরা তো এক ধরনের পশু মানুষ, আমরা এক ধরনের পশু আর কি। তো এই আমরা যদি সেলুলোজ জাতীয় খাবার খাই তাহলে এই সেলুলোজ জাতীয় খাবার খাওয়ার ফলে যে এটা যে আমাদের হজম প্রক্রিয়াটা করতে হবে, এই হজম প্রক্রিয়ায় যে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের বিটা গ্লুকোসিডেজ। এটা মুখস্থ করতে হবে ভাই, এটা আমরা মানে মুখস্থ ছাড়া হবে না। আর ইনসুলিন কোথা থেকে, এটা হচ্ছে ওই তোমার আইলেটস অফ ল্যাঙ্গার, ইনসুলিন সম্ভবত আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বা তুমি একটু দেখে নিও ভাই। দুঃখিত, এই প্রশ্নটা আমার হাতে উচিত হয় নাই। বায়োলজি আমার একটু সমস্যা আছে ভাই। নিচের কোন মৌলটি তেজস্ক্রিয় নয়? তেজস্ক্রিয় নয়, আগে খেয়াল করো তেজস্ক্রিয় কোনগুলা, সেগুলো আমি আগে চিন্তা করব। আর তেজস্ক্রিয় নয় গুলো তারপর চিন্তা করবো। দেখো প্লুটোনিয়ামের কিন্তু সংকেত ভুল দিছে। প্লুটোনিয়ামের সংকেত হচ্ছে পিটি, ঠিক আছে? প্লুটোনিয়ামের আর আর এইচ এর সংকেত হচ্ছে রোডিয়াম। এখন এই দুটাই কিন্তু আমাদের তেজস্ক্রিয় সংকেত, তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? নেপচুয়াম এটা আমাদের এটা আমাদের তেজস্ক্রিয় মৌল। তারপর এই যে রোডিয়াম দিছে দেখো নিচে, কিন্তু শুধুমাত্র আমাদের সংকেতটা ভুল করছে উপরে। তাহলে এটা আমাদের তেজস্ক্রিয়। আর নিওডার্মিয়াম বা নিওডিমিয়াম, তো এটা আমাদের তেজস্ক্রিয় মৌল নয়। মানে এই তিনটা যদি তেজস্ক্রিয় হয় তাহলে এটা অবশ্যই তেজস্ক্রিয় না। এটা তো এমনি বোঝা যাচ্ছে, তাই না? তো এরপরের প্রশ্নটা খেয়াল করো। এরপরের প্রশ্নটা আছে হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য ব্যবহৃত বিকারের নাম কি? দেখো কার্বনিল মূলক হচ্ছে গেলে আমাদের শনাক্ত করা হয়। কার্বনিল মূলকটা কি? এই যে বন্ড সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে আমাদের কার্বনিল মূলক, ঠিক আছে? এই মূলকটা শনাক্তকরণের প্রক্রিয়া আছে, এই বেশ কয়েকটা প্রক্রিয়া আছে। তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে আমাদের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। এই 2,4-ডাইনাইট্রোফিল হাইড্রোজেন পরীক্ষায় কি করে, এটা সংকেতটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। আগে একটু এটা লিখে নাও, 2,4, আচ্ছা, নিচে আমি লিখে দেওয়ার চেষ্টা করবো, একটু ওয়েট করো। এটা হচ্ছে আমাদের প্রথমে NH2 দিবা, একটু সংখ্যাটা মনে রাখো, অনেক জায়গায় সংকেত দেওয়া থাকে। তারপর NH দিবা, দেওয়ার পর এটা সুন্দর করে একটা বেনজিন আঁকাবা, বেনজিন বলতে সরবুজ আঁকাবা। আঁকানোর পর এখানে তুমি N2O দিবা, নাইট্রোজেন ডাইঅক্সাইড দিবা। আর এই যে অর্থ অংশে NH2 দিবা, ঠিক আছে? NH2 তো থাকে, হ্যাঁ NH2 থাকে। NH2 টা দিবা। সরি সরি, দেখো একটু ভুল করছি এখানে, NO2 হয়, মানে দুটো NO2 থাকে। এটা হচ্ছে আমাদের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। অর্থাৎ এটা যদি আমাদের কোনো কার্বনিল মূলক যুক্ত যৌগের ভিতরে চালনা করা হয় তখন আমরা একটা বর্ণ পাই, সেটা হচ্ছে কমলা লাল, আহ কমলা লাল অথবা হলুদ বর্ণের একটা যৌগ পাই, ঠিক আছে? কমলা লাল বা হলুদ বর্ণের একটা যৌগ পাই, বিকারক পাই। একটু মনে রেখো। এরপরের প্রশ্ন কি বলছে? হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে নিচের কোন সিরিজের সারি দেখা যায় না? দেখো হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে কয়টা সারি দেখা যায়? মোটামুটি 6 থেকে 7টা, আরো দেখা যাবে, কিন্তু আরগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই বা দেখা না গেলেও মানে আবিষ্কৃত হয় নাই আর কি। মোটামুটি 5 থেকে 6টা আবিষ্কার করছে। প্রথমটা হচ্ছে আমাদের লাইমেন, তারপরেরটা হচ্ছে আমাদের বামার। আমি একটু দ্রুত লেখার চেষ্টা করতেছি। লাইমেন, বামার, পেয়ারচেন, একটু মনে রেখো ধাপগুলা: পেয়ারচেন, তারপর ব্রাকেট, তারপর ফান্ড বা ফুন্ড, অনেকে যেটা বলে ফান্ড বা ফুন্ড, তারপর হামফ্রিজ। এখন দেখো এখানে যে প্রথম তিনটা অপশন আছে, তিনটাই কিন্তু আমাদের এখানে আছে। প্রথমে আছে ব্রাকেট, এটা আছে, তারপর বামার আছে, তারপর আছে প্যাস্টেন। তাহলে এই তিনটা আছে, কিন্তু এই যে ফ্রাইন হপার বা ফ্রন হপার সিরিজ, যেটা আসলে এই নামে কোনো সিরিজই নাই। বুঝতে পারছো? হাইড্রোজেন বর্ণালী তো দূরের কথা, অন্যান্য কোনো যৌগের জন্য, মৌলের জন্য এটা বের করতে পারে নাই। ফ্রনহফার কোনো সিরিজ নাই, বুঝতে পারছো? তাহলে আমাদের কোনটাতে দেখা যাবে না? ফ্রনহফারে দেখা যাবে না। পরবর্তী প্রশ্নটা, 74 নম্বর প্রশ্নটা, অ্যানিলিনকে গাঢ় অ্যানিলিনটা কি আমাদের হচ্ছে গিয়ে এই যে বেঞ্জিন আছে না, বেঞ্জিনের ওপর একটু দেখাচ্ছি দাঁড়াও। বেঞ্জিনের উপর NH2 থাকলে সেটা হচ্ছে আমাদের অ্যানিলিন। এই অ্যানিলিনকে যদি আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, দুটাই কিন্তু গাঢ়, এই সালফিউরিক অ্যাসিডের ভিতর চালনা করা হয়, তখন আমাদের ঘটনাটা কি ঘটে, বুঝতে পারছো? এটা হচ্ছে গিয়ে আমাদের আহ খেয়াল করো, এই NH2 টা এমনি নর্মালি থাকে, কিন্তু এইখানে আমাদের NO2 একটা সরি, একটু দেখো এখানে আমাদের মেটা অবস্থান, এটা হচ্ছে আমাদের দেখো মেটা অবস্থানে একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড যুক্ত হয়। এটা কি আমাদের এক নাম্বার কার্বন, এটা 2, 3,
4 5 6 আমাদের 2 আর 6 হচ্ছে এটা 2 আর 6 হচ্ছে আমাদের অর্থ, ঠিক আছে? 2 আর 6 হচ্ছে আমাদের অর্থ, আর 3 এবং 5 হচ্ছে আমাদের মেটা, মেটা, খেয়াল করো, মেটা নির্দেশক বলা হয়। আর 4 হচ্ছে আমাদের প্যারা, প্যারা, এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এখন এখানে যে আমাদের গঠনটা গঠন হলো, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কোথায় যুক্ত হলো? মেটা অবস্থানে যুক্ত হলো না, 3 নাম্বার কার্বনে, তার মানে কি মেটা অবস্থানে, তার মানে এম নাইট্রো অ্যানিলিন, মানে হচ্ছে এম অর্থ মেটা বুঝাইছে, ও দ্বারা অর্থ বুঝাইছে, পি দ্বারা প্যারা বুঝাইছে। তাহলে আমাদের এম নাইট্রো অ্যানিলিন অর্থ মেটা নাইট্রো অ্যানিলিন বুঝাইছে। আশা করি বুঝতে পারছো। বিক্রিয়াটা একটু মনে রাখার চেষ্টা করো, এটা হচ্ছে অ্যানিলিনের বিক্রিয়া, অ্যানিলিন নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। ঠিক আছে? এরপরের প্রশ্নটা খেয়াল করো। লিথিয়াম আয়ন ব্যাটারির ঋণাত্মক ইলেকট্রোড হচ্ছে কি? লিথিয়াম আয়ন ব্যাটারির যে ঋণাত্মক ইলেকট্রোডটা আছে সেটা হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট। একটা লিথিয়াম যুক্ত গ্রাফাইটকে আমরা হচ্ছে এখানে ব্যবহার করি, যে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রোড হিসেবে ব্যবহার করি। ঠিক আছে? ঋণাত্মক ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়। নিচের কোনটি পলিমারের ধর্ম নয়? বলো কোনটি পলিমারের ধর্ম নয়? পলিমারের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। কখনো দেখো পলিথিনের একটা নির্দিষ্ট মানে পলিথিনটা এক ধরনের পলিমার, এটার একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। রাবার এক ধরনের পলিমার, এটার একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। পিভিসি, তারপর হচ্ছে হ্যাঁ, পিভিসির একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তার মানে কি ভিন্ন ভিন্ন পলিমারের ভিন্ন ভিন্ন গলনাঙ্ক আছে। তাহলে আমাদের এটা কি হবে? পলিমারের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকবে না। অর্থাৎ আমাদের এই যে ধর্ম না, এটা একটা ধর্ম না। এরপরের প্রশ্নটা খেয়াল করো। গত দিনের যে ভিডিওটা বানাইছি, গত দিনের ভিডিওটা হচ্ছে কিনা আমাদের প্রথম পত্রের 3য় অধ্যায়, অর্থাৎ এই যে মৌলের পারমাণবিক ধর্মগুলো আর হচ্ছে এর হাইব্রিডাইজেশনের যে অধ্যায়, ওইখানে আমি একটা অনেকগুলো প্রশ্ন দেখেছি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল হচ্ছে ডিএসপি 2। এখানে তোমরা কমেন্ট করে জানাবা যারা ওই ভিডিওটা দেখছো। এখানে আমি বারবার বুঝাই দিছি ডিএসপি কোন যোগের সংকেত, কোন যোগের হাইব্রিডাইজেশন, তোমরা এটা কমেন্ট করে জানাবা, দেখি পারো কিনা। আর এখানে আমাদের কয়টা আছে? এখানে 1 1 2, তার মানে আমাদের 4 আছে। তার মানে কি আমাদের বর্গাকার হবে, ঠিক আছে? বর্গাকার হবে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে বর্গাকার হবে। আর এটা হচ্ছে একটা ধরনের সমতুল্য বর্গাকার। এই যে এই টাইপের হবে। ঠিক আছে? এই টাইপের হবে। এই টাইপের হবে। এই যে এখান থেকে একটু যোগ হয়ে যাবে। এই যে ঘনক আকৃতি যেটা এরকম আকার গঠন করে, মানে এটা একটা সমতলীয় বর্গাকার হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে বলতে পারো যে আপনি যেটা বললেন যে এখানে 4 হলে আপনার সমতলীয় বর্গাকার, তাহলে sp3 এটাতেও তো আমাদের 4 হয়, তাহলে এটা আমাদের সমতলীয় বর্গাকার হয় না কেন? চতুস্তলকীয় হয় কেন? হ্যাঁ ভাই, এটা চতুস্তলকীয় হবে। sp3 এটা আমাদের সবসময় চতুস্তলকীয় হবে। কিন্তু যখন ডি থাকবে, d1 s1 p2 এটা যখন থাকবে, তখন আমাদের বর্গাকার সমতলীয় হবে, অথবা সমতলীয় বর্গাকার হবে। আর এটা কোন যৌগের হাইব্রিডাইজেশন সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? খেয়াল করো এরপরের প্রশ্নটা। যখন কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক COOH, এই কার্বক্সিলিক মূলক যখন কার্বক্সিলিক গ্রুপ বা মূলক বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসেবে যুক্ত থাকে, তখন সেটা আগত গ্রুপকে কি করে? ও নির্দেশক, অর্থাৎ অর্থ নির্দেশক করে, অর্থ নির্দেশক করে। পি হচ্ছে প্যারা নির্দেশক, বা এম হচ্ছে মেটা নির্দেশক, বা অর্থ প্যারা বা মেটা প্যারা বা প্যারা শুধুমাত্র প্যারা নির্দেশক প্রকাশ করে। এখন এটা কি ধরনের প্রকাশ করে? আসলে এই ধরনের প্রশ্নটা, যে প্রশ্নটা বলছে, এত বড় প্রশ্ন করার কোনো যুক্তি নাই। তোমাকে একটু ভয় দেখাইছি। এখন মেইন কথা হচ্ছে আমাদের যে অর্থপ্যারা নির্দেশক, মেটাপ্যারা নির্দেশক এবং প্যারা নির্দেশক যে আছে, সেগুলোর মধ্যে এই কার্বক্সিলিক অ্যাসিডটা, আমাদের কার্বক্সিলিক মূলকটা কোন ধরনের নির্দেশক হিসেবে কাজ করে? এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, COOH, তারপর হচ্ছে আমাদের COOH, তারপর হচ্ছে CHO, তারপর হচ্ছে CHO, তারপর আমাদের হচ্ছে CO। এরা হচ্ছে আমাদের, এরা কি হিসেবে কাজ করে? এরা হচ্ছে মেটা নির্দেশক হিসেবে কাজ করে। ঠিক আছে? তোমাদের একটা জিনিস আমি শিখাই দিই। দেখি তোমরা পারো কিনা। একটু এখানে একটু টাইম নাও। মানে এই প্রশ্ন রিলেটেড, কিন্তু তোমাদের যাদের তারা আছে, তারা ভাই তোমরা চলে যাইতে পারো। একটু দেখা দেই। আমাদের যে অর্থ নির্দেশক এবং হচ্ছে মেটা নির্দেশক। অর্থ নির্দেশক যেটা, অর্থ নির্দেশক, অর্থ নির্দেশক এটা হচ্ছে আমাদের বেনজিনকে সক্রিয় করে, বেনজিনকে সক্রিয় করে। ঠিক আছে? সক্রিয় করে। আর মেটা নির্দেশক যেটা, সেটা হচ্ছে আমাদের বেনজিনকে নিষ্ক্রিয় করে। ঠিক আছে? একই জিনিস, খালি নিষ্ক্রিয় করে। ঠিক আছে? নিষ্ক্রিয় করে। এখন কথা হচ্ছে, এই অর্থ বুঝবো কিভাবে, মেটা বুঝবো কিভাবে? কারণ মুখস্থ করলে তো থাকে না, তোমারও থাকে না, আমারও থাকতো না। তো আমি কিভাবে মনে রাখতাম? অর্থতে যেগুলো আছে সেগুলোতে এক বন্ধন যুক্ত, আর মেটা যেগুলো আছে সেগুলোতে দ্বি অথবা ত্রি বন্ধন যুক্ত থাকে। যেমন আমি জাস্ট এই COOH টা বুঝাই দিই। দেখো এইখানে আমাদের কি সিও, সরি,
এইচও এটা দ্বারা বোঝাই দেই। বন্ড সিএইচও এখানে বলতে পারো যে এখানে তো একটা বন্ড আছে, তাহলে কি এটা সক্রিয়? অর্থ না, এটা মেটা। কারণ কিভাবে দেখো, সি ডাবল বন্ড ও বন্ড এইচ, এটা মূলত বোঝায় না। তো এখানে কি এই যে একটা ডাবল বন্ড আছে না, তার মানে ডাবল বন্ড যদি থাকে মানে ওইখানে যদি দৃশ্যমান থাকে, দৃশ্যমান না থাকে, তুমি যদি ভিতরে দেখতে পাও, মানে পরে ভেঙে যদি দেখতে পাও, তবুও সেটা কি মেটা নির্দেশক। আর অর্থ যেগুলা সেগুলো একটু বই থেকে দেখে নিও, সেগুলাতে সবগুলা দেখবা যে আমাদের এই যে বন্ড সায়ানাইড, এগুলা তো সরি সরি, বন্ড সায়ানাইড না, তারপর হচ্ছে গিয়ে আমাদের কি কি যেন আছে, সেগুলো হচ্ছে আমাদের জাস্ট একটা মানে বন্ড থাকে। বুঝতে পারছো? তো এটা একটু তোমরা বই থেকে একটু ডিটেলস দেখে নিও। আর যদি তোমাদের লাগে সেরকম আমি একটা ভিডিও বানিয়ে দিব এটার উপর, অর্থোপ্যারা মেটাপ্যারা নির্দেশকের উপর। নিচের কোন অ্যাসিডটি হাইড্রোজেন বন্ধন গঠন করে? হাইড্রোজেন বন্ধন গঠন করে কারা বলো? গতদিন একটা ভিডিওতে পুরা দেখেছি, এবং প্রতিদিন এই প্রশ্নটা থাকতেছে, এটা মুখস্থ করবা। নফ, নফ বা ফন, এরা আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করে, ঠিক আছে? এই যে এখানে হাইড্রোজেন, তাহলে এর সাথে এটা, তাহলে NH3, NH3, তারপর এর সাথে এটা তাহলে কি পানি, H2O, এর সাথে এটা তাহলে কি হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এই তিনটা আমাদের হাইড্রোজেন বন্ধন করে, একমাত্র এরা তিনটাই আমাদের হাইড্রোজেন বন্ধন করে, তাহলে আমাদের ক নাম্বারটা উত্তর হবে। এরপরের প্রশ্নটা কি, এরপরের প্রশ্নটা খেয়াল করো, যে কি অ্যালকিনের সাথে পারঅক্সাইডের উপস্থিতিতে যুক্ত বিক্রিয়ার ক্ষেত্রে মার্কনিকভ নিয়মের ব্যতিক্রম ঘটে শুধুমাত্র কোন নিয়মে? আচ্ছা খেয়াল করো, মার্কনিকভ যে নিয়ম আছে সেটার ব্যতিক্রমটা, আচ্ছা মার্কনিকভের বিষয়টা আমরা একটু আগে খেয়াল করি। দেখো আমাদের এই যে আহ মনে করো যে, খেয়াল করো আমাদের একটা অ্যালকিন আছে, CH3 বন্ড, CH ডাবল বন্ড, CH2, এই একটা ইয়ার সাথে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড ধরো যুক্ত হইলো, যুক্ত হইতে চাইলো। এই হাইড্রোজেন আর ব্রোমাইড আলাদা হয়ে যাবে, আর আলাদা হয়ে কোনটা কার সাথে যুক্ত হবে? এখন কথা হচ্ছে, এই যে এইখানে যে যেটাতে বেশি হাইড্রোজেন আছে, ওইটাতে এই দুটার মধ্যে এটার সাথে তো যুক্ত হতে পারবে না, তাই না? এটার সাথে যুক্ত হতে পারবে না, এটা আর এটা, এই দুটার মধ্যে কোনটার সাথে যুক্ত হবে? যেটাতে বেশি হাইড্রোজেন হাইড্রোজেন আছে ওইটার সাথে হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মার্কনি নীতি, ঠিক আছে? তাহলে আমাদের বিক্রিয়াটা কি হবে? CH3 বন্ড সিএইচ বন্ড ব্রোমিন বন্ড CH3, ঠিক আছে? যেটাতে অধিক হাইড্রোজেন আছে ওইটার সাথে আমাদের হাইড্রোজেন যুক্ত হবে, এটা হচ্ছে আমাদের মার্কনি নীতি। আর বিপরীত মার্কনি নীতি বা খারাসের নীতি, এখানে আমাদের একটা প্রভাবক ব্যবহার করা হয়। এখানে জাস্ট যদি তুমি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করো, আমি একটু এই জাস্ট এইটুকুই মুছলাম। এখানে জাস্ট বিক্রিয়ায় যদি হাইড্রোজেন পার অক্সাইড যদি প্রভাবক হিসেবে ব্যবহার করো, তাহলে কি হয়? এই যে তোমার এখানে যে হাইড্রোজেন বেশি আছে, এইখানে হাইড্রোজেন আর যুক্ত হবে না, এইখানে এটা যুক্ত হয়ে যাবে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি যুক্ত হয়ে যাবে কি CH3, CH3 বন্ড CH, এখানে আমাদের হাইড্রোজেন চলে আসবে, এখানে হাইড্রোজেনটা চলে আসবে, আর এখানে আমাদের CH3 CH2 বন্ড ব্রোমাইড চলে আসবে, ঠিক আছে? এটা অর্থাৎ যেখানে অধিক হাইড্রোজেন আছে সেখানে ব্রোমিন চলে আসবে। 81 নাম্বার প্রশ্নটা খেয়াল করো কি বলছে, 81 নাম্বার প্রশ্নটা, পয়েন্ট পয়েন্ট 005, এটা এত মোলার দেওয়া আছে, এখন এটা কার ঘনমাত্রা দেওয়া আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে। এখন খেয়াল করো আমাদের ক্যালসিয়াম এখানে দেখতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি ভাঙাই, তাহলে কি আসে? মূলত আমাদের এটা ক্যালসিয়াম 2+, আর হচ্ছে আমাদের দুটা হাইড্রোক্সিল আয়ন আসে, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি 2 মোল হাইড্রোক্সিল আয়ন আছে, 2 মোল হাইড্রোক্সিল আয়ন আছে। এখানে কি আমাদের তাহলে 2 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে ঘনমাত্রা এস সমান কি হাইড্রোক্সিল আছে কি? দেখো এখানে হচ্ছে 0.005 মোলার হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, 0.005 মোলার আমাদের ক্যালসিয়াম 2+ আছে, কিন্তু আমাদের 2 মোল আমাদের হাইড্রোক্সিল আছে, তাহলে আমাদের 0.005 এটার সাথে আমরা 2 গুণ করে দিব, ঠিক আছে? গুণ করলে কি হয়? 0.010 আসে, এত মোলার আসে, এত মোলার আসে। এখন এটা না আমরা পিএইচ বের করব, পিএইচ বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 2, তাহলে পিএইচ হবে 2। এখন কথা হচ্ছে এটা তো আমাদের ক্ষার, তাহলে আমাদের কি করতে হবে? 14 থেকে 2 বিয়োগ করে দিতে হবে না? 14 থেকে 2 বিয়োগ করে দিলে কত হয়? 12, এটা আমাদের পিএইচ হবে। আর এটা 2 যে বের হয়েছিল এটা আমাদের পিওইচ বের হয়েছিল, ঠিক আছে? এখন যদি এখানে একই জিনিস যদি জাস্ট হাইড্রোক্লোরিক থাকতো, তাহলে আমাদের পিএইচটাই হতো আমাদের 2। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আরেকটা জিনিস দেখা দেয় একটু, এখানে ডিটেলস দেখা দেয়, 0.00
00001, তাহলে এটার পিএইচ হবে হচ্ছে আমাদের দশমিকের পর কয় শূন্য আছে, দশমিকের পর চার শূন্য আছে, তাহলে এটা পিএইচ হবে 4। যদি তিন শূন্য থাকতো 0.001, তাহলে এটার পিএইচ হতো আমাদের 3। বুঝতে পারছো? আশা করি এই বিষয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকার কথা না। এরপরের প্রশ্নটা খেয়াল করো। অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়াতে জিঙ্ক ব্যবহৃত হয় কি হিসেবে? জিঙ্ক কি হিসেবে ব্যবহার করা হয়? দেখো, আমরা একটা অ্যালকিন লিখি। মনে করো CH2 ডাবল বন্ড CH2, এই একটা অ্যালকিন। এটাকে আমরা ওজোনালাইসিস বিক্রিয়া ঘটাবো। তাহলে এখানে আমরা কার্বন টেট্রাক্লোরাইড এবং ওজোন গ্যাস দিলাম। দেওয়ার পর আমাদের কি হলো? একটা ঘরবাড়ি বিক্রিয়া হবে, তাই না? ঘরবাড়ি বিক্রিয়াটা কি? এই তোমার যা আছে ওইটাই লিখবা। লেখার পর খালি বন্ধন দিবে না। এখানে একটা ঘর বানাবা, এখানে একটা অক্সিজেন দিবা, এখানে একটা অক্সিজেন দিবা, এখানে মাঝখানে বন্ড দিবা, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। এই দেখো ঘরের মতো হয়েছে না? এই যে ঘর, ঘরের মতো হয়েছে। এরকম দেখাবো। এই যে এরকম একটা ঘরের সিস্টেম হয়েছে না, এটা আমাদের ওজোনালাইসিস বিক্রিয়া। বুঝতে পারছো? এই বিক্রিয়াতে যদি এখন তুমি আমাকে এখানে জিঙ্ক ব্যবহার করে, এই যে জিঙ্কটা ব্যবহার করলে না, এই জিঙ্ক বেটা করবে কি, এই অক্সিজেনকে নিয়ে পালাবে। বুঝতে পারছো? তাহলে কি হবে? এই জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। আর হচ্ছে এখানে এগুলো আমাদের আলাদা হয়ে যাবে। তাহলে এই CHO প্লাস এখানেও আমাদের আলাদা হয়ে যাবে। HCHO এটা উৎপন্ন করবে। ঠিক আছে? এটা অর্থাৎ মিথানল আর হচ্ছে জিঙ্ক অক্সাইড এটা উৎপন্ন করবে। এই যে জিঙ্ক যে অক্সিজেনকে ভাগায় নিয়ে আসছে, এই ভাগায় নিয়ে আসার কারণে এটা আমাদের জিঙ্ক বিজারক হিসেবে কাজ করলো। ঠিক আছে? নিচের কোন সূত্রটি গ্যাসের তরলীকরণ প্রক্রিয়া? দেখো আর বেশি প্রশ্ন নাই, কাছাকাছি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। নিচের কোন সূত্রটি গ্যাসের তরলীকরণে ব্যবহার করা হয়? অর্থাৎ কোন একটা গ্যাস আছে, মানে এই যে আমাদের যে সিলিন্ডার গ্যাস আছে, এটা কিন্তু আমরা তরল ব্যবহার করি। এই যে সিলিন্ডারের ভিতর, এটা কিন্তু ভিতরে কিন্তু তরল অবস্থায় থাকে। কিন্তু এটাকে যখন তুমি মুখ খুলে দিবে, দেখবে এটা গ্যাস অবস্থায় চলে আসতেছে। তার কারণ কি? এখানে আমাদের চাপের প্রভাব আছে। কারণ চাপ দিয়ে ওকে আটকে রাখছি, একটা ওই যে বোতল দিয়ে আমরা আটকে রাখছি, চাপ দিয়ে আটকে রাখছি। এ কারণে এখানে আমাদের মানে চাপের প্রভাব আছে, প্রেসারের প্রভাব আছে। ঠিক আছে? তাহলে যেটা বললাম যে আমাদের চাপের প্রভাব আছে, তাই না? একটু ওয়েট করো, আমার বোর্ডটা একটু ইয়া হয়েছিল, সমস্যা হয়েছিল। এখন এইখানে আমাদের যে সূত্র আছে, ভ্যান ডার ওয়ালসের সূত্র, সেখানে কিন্তু আমাদের চাপ প্রেসার আছে। তাহলে এটা তরলীকরণের সূত্রে ব্যবহার করা হয়। বয়েলের সূত্রে P1V1 সমান P2V2। তাহলে এটাও কিন্তু আমাদের কি হয়? গ্যাসের তরলীকরণে ব্যবহার করা হয়। কিন্তু এখানে যে চার্লসের সূত্র আছে, সেটা আমাদের কি V1/T1 সমান V2/T2। অর্থাৎ বি আর টির মধ্যে, তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এটা কিন্তু আমাদের কোনো প্রেসার নাই। তাই এটা আমাদের হচ্ছে কি, আমাদের কোনো চাপে ব্যবহার করা হয়, মানে তরলে ব্যবহার করা হয় না, কোনো চাপ সৃষ্টি করে না। তাহলে সেটা আমাদের গ্যাসকে তরল করবে কিভাবে? তাই এটা আমাদের ব্যবহার করা হয় না। আর জুল থমসনের প্রভাব, এটা হচ্ছে আমাদের এক ধরনের থিওরি আছে। থিওরিটা বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই এটা আমি আর ডিটেলস করলাম না। যেহেতু এখান থেকে বোঝা যাচ্ছে, তাই শুধুমাত্র চার্লসের সূত্র দ্বারাই ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, খেয়াল করো। এরপরের প্রশ্নটা খেয়াল করো। আমাদের কি দেওয়া আছে? আমাদের সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড H2SO4 দেওয়া আছে। এটার আমাদের ঘনমাত্রা বের করতে বলছে, মোলারিটি বের করতে বলছে। এখন আমাদের ঘনমাত্রা দেওয়া আছে নরমালিটিতে। নরমালিটিতে n সমান কত দেওয়া আছে? 0.1 n। আবার এই n কাটা দিও না, এটা দ্বারা প্রকাশ করে, আর এটা হচ্ছে আমাদের একক, নরমালিটির একক। ঠিক আছে? এখন আমরা n সমান একটা সূত্র জানি। n সমান জানি হচ্ছে SE। আহ, এখানে এসটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, মোলার এককে ঘনমাত্রা, এটা আমাদের বের করতে বলছে। এস সমান n/E। এখন অজানা n তো আমরা পাইলাম, n তো দেওয়া আছে 0.1। এখন বলতে পারো সবই পাইলাম ভাইয়া, তাহলে আমার ইটা কি? ইটা হচ্ছে আমাদের যোজনী। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করে? দুটা না? তাই এর মান দুটা হবে, অর্থাৎ দুটা প্রোটন দান করে, এর মান 2। তাহলে এন কত দেওয়া আছে? 0.1। আর এর মান কত? 2। এই দশমিকটা উঠায় দিলে পারে নিচে 10 দ্বারা গুণ করতে হয়, তার মানে কি 1/20, সরি 1/20। তাহলে এটা সমান কি? আমরা 0.05 লিখতে পারি। তুমি যদি লিখতে না পারো, আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি। অনেকে বলবে যে ভাইয়া কি করাইলেন, কিছু বুঝলাম না। তাই আমরা এটাকে একটা দশমিক নিলাম, নেওয়ার পর এখানে শূন্য নিলাম, তারপরও কিছু হলো না। একটা শূন্য নিলাম, নেওয়ার পর আরেকটা শূন্য নিলাম, তাহলে কি কত দ্বারা যায়? 5 দ্বারা যায়। তাহলে 5 20 100। ঠিক আছে? তাহলে এটা আমাদের উত্তর, এত মোলার। আচ্ছা, একটু এখন আউট অফ সিলেবাস থেকে দুই তিনটা দেখাবো, বেশি না, 2 থেকে 3টা প্রশ্ন দেখাবো যেগুলো আউট অফ সিলেবাস হলেও তোমার জানা প্রয়োজন, তার কারণে দেখাবো। দেখো, 2x - 3 মডুলাস
7 দেওয়া আছে। এখন এখানে এক্স এর অসমতাটির সমাধান। এই মডুলাস দেওয়া থাকলে না, এই মডুলাস যদি তুলে দাও তাহলে এই মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। সরি, চিহ্ন পরিবর্তন হয় না, তোমার প্লাস মাইনাস হয়ে যায়। ঠিক আছে? ধরো 2x মাইনাস 3, এই মানে অসমতার চিহ্ন ঠিক থাকে, এখানে প্লাস 7টা মাইনাস 7 হয়ে যায়। এখন মাইনাস 3 আছে, তাহলে উভয় পক্ষে কি প্লাস 3 দ্বারা আমরা যোগ করে দিই। তাহলে 2x মাইনাস 3 প্লাস 3 মাইনাস 7 প্লাস 3। ঠিক আছে? তাহলে 2x, এটা এটা বাদ গেল, তাহলে এটা থাকে হচ্ছে -4। আমরা 2 প্লাস 2 দ্বারা ভাগ করলাম। প্লাস 2 দ্বারা ভাগ করলে x এখানে -2 হয়। অর্থাৎ আমাদের কি হইতেছে, এই যে -2 হচ্ছে। অসমতাটের সমাধান -2। এখন এই যে গ নাম্বার দেখে ভয় পাওয়ার কারণ নাই। এখানে অপশন যারা তুলছে, এই প্রশ্নটা যারা এখানে তুলছে, তারা তুলতে ভুল করছে। কিন্তু ডিরেক্ট প্রশ্নে যেটা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশ্নে যেটা ছিল, এটা ছিল না আরকি। এটা আরকি অনেক সুন্দরভাবে দেওয়া ছিল। এরপরের প্রশ্ন, একটি পাথরকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? ধরো এই যে আমি একটা লোক এখান থেকে দাঁড়ায়, এই ভূমি থেকে দাঁড়ায় এদিকে একটা পাথর ছুঁড়ে মারলাম, এই যে ছোট বলটা। এটা যখন একবারে আকাশের চূড়ায়, মানে আমি যতটুকু শক্তি আছে ওইখানে মারলাম, মানে যাওয়ার পর ধরো 10 মিটার উঠছে, ওঠার পর সেটাকে আস্তে আস্তে নিচের দিকে আসবে না? কিন্তু এই যে সর্বোচ্চ ওটা যে উচ্চতা উঠলো, এখানে কি বেগ শূন্য, তার মানে আর উঠতে পারতেছে না, এখন ও নিচের দিকে আসবে। তার মানে এই সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগ ভি শূন্য হয়। ঠিক আছে? যখন হাই এইচ ম্যাক্স, তখন আমাদের ভি শূন্য হয়, বেগ ভি শূন্য হয়। ঠিক আছে? শেষ তো? কয়েকটা দেখাইতে চাইছিলাম, দেখি যে ২ টা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের প্রশ্নগুলা তোমাদের সমস্যা থাকার কথা না। আমি বেশ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। রসায়নটা একটু কঠিন, কঠিন লাগতে পারে। তো আহামরি কঠিন না। চ্যানেলের ভিতর তোমরা সবাই যাবা, যেয়ে দেখবা যে অনেকগুলা প্রশ্ন সমাধান করে দিছি। যতগুলো প্রশ্ন আমি সমাধান করে দিছি, এখন আমার নিজেরই মনে হয় যে আমি যদি পরীক্ষায় বসতাম, আমি যদি কোনো কিছু না পড়ে যেতাম, যদি আমার শুধুমাত্র ভিডিওগুলো আমি যে সলভ করছি, এই সলভ ভিডিওগুলা দেখার কারণে যদি আমি পরীক্ষার হলে যেতাম, তাও মিনিমাম একটা অ্যান্সার করে আসতাম। মিনিমাম 50 থেকে 60 নাম্বার সিওর ভাবে করে দিয়ে আসতাম, পারতাম। কারণ আমি তো একটা প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন সমাধান করি না। প্রশ্ন ব্যাংক সমাধান হতে পারে, কিন্তু একটা প্রশ্নের সাথে কম করে 3টা প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করি। একটা প্রশ্নের সাথে 4টা প্রশ্ন দেখানোর চেষ্টা করি যে এটা অন্য একটা অপশন দ্বারা কি প্রশ্ন হতে পারে। তো সেই হিসেবে আমাদের দেখা যায় 100টা প্রশ্ন সমাধান করলে প্রায় 250 থেকে 300 400 প্রশ্ন সমাধান হয়ে যায়। ঠিক আছে? তো চ্যানেলের ভিতর যাবা, অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেখবা, তারপর অপশন দিছি, আহ আচ্ছা, এগুলো তোমরা সমাধান করবা। এগুলো সবগুলো যদি তোমরা সমাধান করো, আর কোনো তোমরা ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, আমার জন্য দোয়া করবে। চলে আসলো। আসসালামু আলাইকুম।